নমস্কার বন্ধুরা, বই চর্চার সোমালির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বিগত কয়েকদিন ধরে আমি যে বইগুলি পড়েছি এবং এখন যে বইটি পড়ছি সেগুলি নিয়েই আজকে আলোচনা করব। পর্ব এগোনোর আগে বলি যে আমার বাড়ির সামনেই পুজো হয়, তো খুঁটি পুজো হচ্ছে আজ, তাই মাইকের কিছু শব্দ হয়তো আসবে, গান বাজনার শব্দ আসবে, তাই শুনতে একটু অসুবিধা হতে পারে, তাই কোনো ত্রুটি বিচ্যুতি হলে একটু ক্ষমা করে নেবেন। যদি এই চ্যানেলে নতুন হন তাহলে বই চর্চার সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। প্রথম যে বইটির কথা বলবো সেই বইটির কথা বলতে গিয়ে আমাদের জীবনযাত্রা বা লাইফ জার্নির কথা মাথায় আসে। প্রত্যেকে আমরা এক একটি জার্নিতে রয়েছি। কখনো কখনো এমন হয় যে পথ চলতে চলতে মানুষ বুঝতে পারে যে সে যে পথে চলছে সে পথে এগোতে থাকলে সে কোনোদিনই নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবে না। আবার কখনো এমনও হয় যে নিজের গন্তব্যে পৌঁছেও মানুষ ঠিকভাবে সে আনন্দকে উপভোগ করতে পারে না। সেই সময় তার কাছে দুটি পথ খোলা থাকে। এক, নিজেকে সময় দিয়ে সঠিক পথ এবং সঠিক গন্তব্য খুঁজে বার করা। দুই, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গোলক ধাঁধায় নিজেকে হারিয়ে ফেলা। এমনই কিছু বিভ্রান্ত, ক্ষুব্ধ, ক্লান্ত এবং একরোখা চরিত্রদের গল্প শোনায় স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস এটুকু বৃষ্টি। বৃষ্টির ধারাপাত কখনো এদের চলার পথকে ক্লেদাক্ত করে, আবার কখনো বা এদের পথে জমে থাকা মলিনতাকে ধুয়ে দেয়। এই উপন্যাসে আমরা দেখি বকুল দিঘি নামে শহরতলি অঞ্চলের কিছু মানুষ নিজের জন্য বরাদ্দ সুখটুকু, শান্তিটুকু খুঁজে চলেছে। আবার কিছু মানুষ ক্ষমতার বশবর্তী হয়ে অন্যের সুখটুকু কেড়ে নিতে মরিয়া। এই উপন্যাসের অন্যতম একটি চরিত্র ডিউক। দারিদ্র্যের ভারে কুঁকড়ে থাকা মা, নিজের মানসিক ভারসাম্যহীন দাদা, একটি আধভাঙা পোড়ো বাড়ি, বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি, একটি ছোট টেলারিং শপ, এই হচ্ছে ডিউকের জীবনের সবথেকে বড় সত্যি, অন্তত সে তাই মনে করে। এসবের মাঝখানে নিজের স্বপ্ন, নিজের মনের কোণে ভালোবাসার হাতছানি, এসবে মনোযোগ দেওয়া সে সার্থকপরতা বলে মনে করে। এমন হেন ডিউককেই ভালোবাসে সাজি। ছোটবেলা থেকেই সাজি বাবা মায়ের স্নেহ এবং মমতা থেকে বঞ্চিত। মাসির নিরাপত্তা এবং শাসনে তার মনের ক্ষত কিছুটা শুকলেও দাগ রয়ে গেছে। সাজির নিজের জীবনকে কিছুটা রঙিন মনে হয় ডিউককে দেখলে, কিন্তু ডিউকের কাছ থেকে নিরুত্তাপ ভাব ছাড়া সে কিছুই পায় না। অন্যদিকে রয়েছে নিজের প্রভাবশালী বাবার থেকে শতহস্ত দূরে থাকা, নিজের বুকের মধ্যে পাহাড় প্রমাণ ক্ষোভ পুষে রাখা সম্রাট। সম্রাটই আবার ছোট্ট ছেলে ডিটোর সমস্ত আবদার মেটায়। একটা কঠিন আবরণের মধ্যে নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখে। এই সম্রাটের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে সাজি। এ সমস্ত চরিত্রদের মধ্যে আমরা দেখতে পাই রাজা নামের একটি চরিত্রকে। মূলত এই চরিত্রটির অস্তিত্ব এবং এই চরিত্রটির ক্রমবিবর্তনই এইটুকু বৃষ্টি উপন্যাসটিকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে। যেহেতু রাজার মানসিক স্থিতি ঠিক নেই, তাই তার মানসপটে কিছু ছবি ফুটে ওঠেই আবার মিলিয়ে যায়। তার মনের আয়নায় পাঠক দেখতে পান এক গোয়েন্দাকে অদ্ভুত একটি মিশনের কাজে লিপ্ত হতে। এই গোয়েন্দার সঙ্গে রাজার কি সম্পর্ক তা জানতে এবং ডিউক, সাজি, সম্রাটের বহু বর্ণময় জীবন সম্পর্কে আরও একটু জানতে, আরও কিছুটা জানতে এইটুকু বৃষ্টি স্মরণজিৎ চক্রবর্তীর এই উপন্যাসটি পড়তে পারেন। প্লটের আলোচনার পর এবার আসি এইটুকু বৃষ্টি এই উপন্যাসটি কেন পড়বেন সেই বিষয়ে। এই উপন্যাসটি পড়ার পর মন এক অদ্ভুত ইতিবাচকতায় ভরে ওঠে। আমাদের প্রায় প্রত্যেকেরই মনে কম বেশি
কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি বা কোনো একটি নির্দিষ্ট মানুষের প্রতি তীব্র আবেগ কাজ করে। এই আবেগ যেমন আমাদের সবথেকে বড় দুর্বলতার জায়গা, তেমনি দেয়ালে পিঠ থেকে গেলে এই আবেগে কিন্তু আমাদের নতুন রাস্তা তৈরি করার শক্তি যোগায়। এটুকু বৃষ্টি আমাদের প্রত্যেকের মনে লুকিয়ে থাকা সেই শক্তির কথাই আরেকবার মনে করিয়ে দেয়। অবশ্যই পড়তে পারেন সরঞ্জিৎ চক্রবর্তীর এটুকু বৃষ্টি। যদি এমন কোনো রহস্য কাহিনী পড়তে ইচ্ছে করে যেখানে রহস্যময়তার পাশাপাশি রয়েছে অ্যাডভেঞ্চারে ভরা অভিযানের গল্প এবং একটু অলৌকিকতারও ছোঁয়া, তাহলে বুধদা এবং রুবিকের কাণ্ডকারখানা পড়ে দেখতে পারেন। প্রসঙ্গ ক্ষেত্রে সৈকত মুখোপাধ্যায়ের অর্কিড রহস্য এই বইটির কথা বলা যেতে পারে। বইটিতে সংকলিত হয়েছে 3টি গল্প, যথা অর্কিড রহস্য, মাদল পাহাড়ের বামন সন্ন্যাসী এবং হিমাচলের হেয়ালি। এই গল্পগুলি সম্পর্কে বিশদে আলোচনার আগে বুধদা সম্পর্কে একটু কথা বলে নেওয়া ভালো। বুধদা বা বোধিসত্ত্ব মজুমদারের রয়েছে পুরনো জিনিসপত্র সম্পর্কে অসীম আগ্রহ। অ্যান্টিক হান্টিংয়ের পাশাপাশি স্মাগলিংয়ের পাণ্ডাদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার সুবাদে এ ধরনের অপরাধপ্রবণ কেসে পুলিশ বুধদার সাহায্য নিয়ে থাকে। অর্কিড রহস্যে আমরা প্রথম যে গল্প, তার নাম অর্কিড রহস্য। সেখানে আমরা দেখি লন্ডনের এক সাহেব গ্যাব্রিয়েল টিলম্যান, তিনি মেঘালয়ের দুর্বেদ্য জঙ্গলে পাড়ি জমাতে চান, কেননা 100 বছর আগে তার পূর্বপুরুষ সেখানে নাকি কালো অর্কিড বা ব্ল্যাক অর্কিড দেখতে পেয়েছিলেন। তো কৌতূহল বশত তিনি মেঘালয়ের দুর্বেদ্য জঙ্গলে পাড়ি দিতে চান এবং কালক্রমে আমরা দেখি যে বুধদা, রুবিক এবং গ্যাব্রিয়েল বা গ্যাবি, এরা 3জন একটি রোমাঞ্চকর অভিযানের পথে পা বাড়ায়। ব্ল্যাক অর্কিডের অস্তিত্ব কি রয়েছে সত্যি, না এটি কেবলমাত্র একটি মিথ? এই অভিযানে গিয়ে বুধদা এবং রুবি কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সব প্রশ্নের উত্তর রয়েছে অর্কিড রহস্য এই গল্পটির পাতায়। ব্যক্তিগতভাবে এই গল্পটির ক্লাইম্যাক্সটি আমার কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। এছাড়া অভিযানের বর্ণনাগুলো ভীষণ টানটান, সব মিলে রহস্যময়তা, রোমাঞ্চ, কিছুটা অলৌকিকতা মিশে জমজমাট একটি রহস্য কাহিনী অর্কিড রহস্য। মাদল পাহাড়ের বামন সন্ন্যাসী এই গল্পে একটি টেবিল টপ মাউন্টেনের আকাশ থেকে তোলা প্রায় 400 বছর আগেকার একটি ছবি নিয়ে দানা বাঁধে রহস্যের। এই ছবিটি এবং তার সঙ্গে একটি চিঠি বুধদার কাছে পাঠান বুধদারই এক বন্ধু রঘুনাথ দ্বিবেদী। এবং এই 400 বছর আগেকার, যখন এরোপ্লেন, ক্যামেরা কিছুই ছিল না, তখনকার সময়ের আকাশ থেকে তোলা একটা ছবির অন্তরালের রহস্য খুঁজতে বুধদা, রুবিক, রঘুনাথ দ্বিবেদী ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের একটি আদিবাসী গ্রামের সংলগ্ন মাদল পাহাড়ের উদ্দেশ্যে পা বাড়ায়। তারপর কি হয় সেটি জানতে মাদল পাহাড়ের বামন সন্ন্যাসী এই গল্পটি পড়তে হবে। এই গল্পটি কিন্তু গড়পড়তা অ্যাডভেঞ্চার গল্পের থেকে আলাদা। যদি আপনারও আমার মতো এটি রুবিক এবং বুধদার কাণ্ডকারখানার সঙ্গে প্রথম পরিচয় হয়, তাহলে আপনার জন্য চমক অপেক্ষা করছে, এটুকু বলতে পারি। পরবর্তী গল্প হিমাচলের হেয়ালি। এই গল্পটি আগের 2টি গল্পের থেকে একটু আলাদা, কেননা আগের 2টি গল্পে রহস্যময়তা এবং অ্যাডভেঞ্চারে ভরা অভিযানের গল্প ছাড়াও একটু অলৌকিকতা, একটু কল্পবিজ্ঞানও মেশানো গল্প ছিল। কিন্তু এই গল্পটি, হিমাচলের হেয়ালি, এই গল্পটি একদমই তদন্তমূলক একটি রহস্য গল্প। এই গল্পে নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং নিজের সাগরেদ রুবিকের তীক্ষ্ণ দৃষ্টিকে কাজে লাগিয়ে বুধদা হিমাচলের নাগোয়ার গ্রামের প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করতে প্রয়াসী হন। গল্পটি সম্পর্কে আরও জানতে হিমাচলের হেয়ালি গল্পটি অবশ্যই পড়বেন। এবং যদি আপনি সাময়িকভাবে হলেও বই পড়ার প্রতি অনীহায় ভোগেন বা রিডিং স্লাম্পে ভোগেন, তাহলে আমি বলবো সৈকত মুখোপাধ্যায়ের অর্কিড রহস্য আপনার জন্য টনিকের কাজ করবে, অবশ্যই পড়ে দেখতে পারেন। পরবর্তী উপন্যাস সাদাত হোসাইনের মেঘেদের দিনে।
বৃষ্টি স্নাত নীলতরী স্নিগ্ধ পরিবেশেও সেখানকার বাতাস ভারী হয়ে থাকে লোভ, অবিশ্বাস এবং বিকৃত কামনায়। এই উপন্যাসের আলোচনায় একটি চরিত্রের কথা না বললেই নয়, যেটি হলো 11 বছরের একটি বালিকা বুড়ি। এমন হতেই পারত যে তার উচ্ছল শৈশব পৃথিবীর যাবতীয় কলুষতা থেকে দূরে থাকত, কিন্তু বাস্তবে দেখা যায় সেটি হয় না। যে চোখ ভালো করে পৃথিবীর রূপ রস গন্ধই দেখেনি, সে চোখই চেনা মানুষের দৃষ্টিতে দেখেছে বিকৃত মানসিকতার ছাপ। বুড়ির মা তাই বুড়িকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে। বুড়ির মা অর্থাৎ সাফিয়ার চরিত্রটি স্বল্প দৈর্ঘ্যে বেশ নজর কাড়ে। তার সমস্ত সম্ভাবনাকে খর্ব করা হয়েছে, কিন্তু তবুও সঠিক পথ থেকে সে বিচ্যুত হয়নি। এবং একজন মায়ের ইচ্ছা শক্তি কত প্রবল আকার ধারণ করতে পারে তা এই উপন্যাসে বর্ণিত সাফিয়া চরিত্রটিকে পড়লে পাঠক বুঝতে পারবেন। সবশেষে বলবো, মেঘেদের দিন যেমন বাতাসে গুমোট ভাব আনে, তেমন বৃষ্টি শেষে বাতাসের গুমোট ভাব যেমন চলে যায়, মনের কোণে জমে থাকা মেঘও আস্তে আস্তে সরে যায়। কেননা সবাই আমরা মোটামুটি জানি যে আবহাওয়ার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনেরও রূপ পরিবর্তন ঘটে। তাই সেই পরিবর্তনের ছোঁয়া বইয়ের পাতায় পেতে হলে সাদাত হোসাইনের মেঘেদের দিন অবশ্যই পড়ে দেখতে পারেন। পরবর্তী যে বইটির কথা বলবো, রাজশ্রী দাস ভৌমিকের বর্ষণ অধিক। এই বইটিতে কানাইচরণের তদন্তের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নানান দিক উঠে এসেছে, যেগুলি আমার একটু খাপছাড়া এবং অতিরিক্ত বলে মনে হয়েছে, একদমই ব্যক্তিগত মতামত। তার এছাড়া উপন্যাসের রহস্যময়তার দিকটি প্রথম দিকে যেভাবে উপস্থাপিত করা হয়েছিল তাতে বেশ কৌতূহল জেগেছিল, কিন্তু যখন রহস্য উদ্ঘাটিত হলো তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আদৌ কোনো রহস্য ছিল কি, কেননা তদন্তের পুরো পদ্ধতি, রহস্যের জমাট বাঁধা, এই জিনিসগুলো আমার একটু জোড়াতাড়ি দেওয়া এবং খাপছাড়া বলে মনে হয়েছে। তাই আমার কাছে রাজশ্রী দাস ভৌমিকের বর্ষণ অধিক ওয়ান টাইম রিড। তবে আবারও বললাম, মতামত একেবারেই ব্যক্তিগত। পূর্বোক্ত দুটি বই, মেঘেদের দিন এবং বর্ষণ অধিক, এই দুটি বইয়েরই প্লট সম্পর্কে আমি আগের একটি বুক হল ভিডিওতে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে তাই নিজের পাঠক প্রতিক্রিয়াটাই বললাম। পরবর্তী যে বইটির কথা বলবো, পুজোবার্ষিকী আনন্দ মেলা। স্বভাববশত আমি আগেই উপন্যাসগুলি পড়তে শুরু করেছি এবং দুটি উপন্যাস আমার পড়া হয়ে গেছে। সে দুটি উপন্যাস নিয়ে একটু কথা বলবো। সরঞ্জিৎ চক্রবর্তীর ঐতিহাসিক কিশোর উপন্যাস রক্তাক্ত গুপ্তধনে আমরা দেখতে পাই 1600 শতকে বাংলার এক টালমাটাল অবস্থা। মোগল পাঠান সংঘাত, পর্তুগিজদের আগ্রাসী ব্যবসায়িক মনোভাব, বারো ভূঁইয়াদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠা, এই সব মিলিয়ে সে সময় বাংলার জনজীবন এক দোলাচলের সম্মুখীন হয়েছিল। যে কজন শুভবুদ্ধি সম্পন্ন চরিত্রকে উপন্যাসে আমরা দেখতে পাই তাদের মধ্যে একজন হলেন লক্ষ্মীকান্ত, এবং লক্ষ্মীকান্তের শুভাকাঙ্ক্ষী কিছু চরিত্রও চোখে পড়ে। তারা হলেন মহাময়, একাত্তাজি এবং মহাময়ের অনুগত শিষ্য উষ্ণীষ। উষ্ণীষই এই উপন্যাসটির অর্থাৎ রক্তাক্ত গুপ্তধনের মূল নায়ক বলা যেতে পারে। সে কিভাবে তার কাছের মানুষদের নানান রকম বিপদ থেকে উদ্ধার করে সেটি জানতেই এই উপন্যাসটি পড়তে হবে, সেটি এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসটিতে যে দিকগুলি ভালো লেগেছে সে প্রসঙ্গে প্রথমেই বলবো উপন্যাসটির অলঙ্করণগুলির কথা। গল্পের সঙ্গে মানানসই কিছু অলঙ্করণ রয়েছে উপন্যাসটিতে, যেগুলি সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং উপন্যাসটিকে আরও বেশি মনোগ্রাহী করে তোলে। এছাড়াও উষ্ণীষ কীভাবে নিজের উপস্থিত বুদ্ধির সঙ্গে বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজের কাছের মানুষদের উদ্ধার করে, বা গুপ্তধন কিভাবে উদ্ধার করা হয়, সেই দিকগুলো অন্যতম রোমাঞ্চকর দিক এই উপন্যাসের। এছাড়াও কিছু সদর্থক বার্তা রয়েছে যা বিভিন্ন বয়সের পাঠকের মন ছোঁবে। যদি কিশোর অ্যাডভেঞ্চারমূলক বা
ট্রেজার হান্টিং টাইপের উপন্যাস আপনার ভালো লাগে, তাহলে সরঞ্জিৎ চক্রবর্তীর রক্তাক্ত গুপ্তধন নিশ্চয়ই আপনার ভালো লাগবে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লাহিড়ী বাড়ির জাদু এই উপন্যাসটিতে রয়েছে পাঠকের চিত্ত বিনোদনের যাবতীয় উপাদান। প্রায় 38 বছর আগেকার একটি রহস্যের রেশ দেখা যায় বর্তমান সময়েও। বাসন্তীগঞ্জের লাহিড়ী বাড়ির দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে জনপ্রিয় সেই বাড়ির সদস্যদের উদ্ভাবিত কিছু ম্যাজিক ট্রিক্স, এবং 38 বছর আগে তৎকালীন লাহিড়ী বাড়ির প্রধান পুরুষ ম্যাজিক দেখাতে গিয়েই খুব রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনের রহস্য আজ অর্থাৎ বর্তমান সময়েও খুঁজে বেড়ান তার বোন লীলাবতী। তার এই অনুসন্ধানে তিনি কি ভবিষ্যৎ প্রজন্মকে কাছে পাবেন বা পাশে পাবেন? উত্তর রয়েছে উপন্যাসটির পাতায়। পুজো বার্ষিকীতে পুজোর আবহে লেখা গল্প বা উপন্যাস পড়তে আলাদা রকম ভালো লাগে, এবং পুজো যে আসছে বোধটা মাথা চাড়া দিয়ে ওঠে। লাহিড়ী বাড়ির জাদু এমনই একটি উপন্যাস, এখানে বিভিন্ন ম্যাজিক ট্রিক্সের কথা রয়েছে, কিশোর বেলার প্রথম ভালো লাগার কথা রয়েছে, এর পাশাপাশি রয়েছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব, যেই দিকগুলি বা আঙ্গিকগুলি এই উপন্যাসটিকে একই সঙ্গে মনোগ্রাহী এবং সমকালীন করে তোলে। আশা করব কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লাহিড়ী বাড়ির জাদু আমার মতো আপনারও পড়ে খুব ভালো লাগবে। বিগত কয়েকদিনে আমার পড়া যাবতীয় বইগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করবেন, এবং এখনও বইচর্চার সোমালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।